আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম আপু, আমার মনে হয় শুরু করা যায়। জয়েন করতেছে অনেকে। হ্যাঁ, শুরু করে দিই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে আমরা কি করব? আজকে আমরা আমাদের যে পারপাস সেটা হচ্ছে আমরা এক্সেলে দেখবো যে কিভাবে এগুলা আম, আমরা রেশিও অ্যানালাইসিস সহ অন্যান্য অ্যানালাইসিস কিভাবে করব, কোথায় কোথায় পয়েন্ট আউট করতে হবে, কি কি বুঝতে হবে, এগুলো আজকে আমরা দেখবো। এটা একটু ডিপ হবে অ্যানালাইসিসটা। আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আর আর সরি, আর একটা আমি একটু বলেই রাখছি যে আমাদের কিন্তু অনেক ক্রিটিক্যাল ক্রিটিক্যাল জিনিস হয়, মানে পড়ার সময় পড়ি, এনপিভি আইআরআর কত কিছু পড়ি না, বন্ড ভ্যালুয়েশন, স্টক ভ্যালুয়েশন, কিন্তু আমাদের কিন্তু আলটিমেটলি এই খুব কম জিনিসই দেখা যায় যে প্র্যাকটিক্যাল লাইফে লাগে। সে ফর এক্সাম্পল, আমি যদি এখন ওই জিনিসের কথা বলি, গ্রুপ অ্যাকাউন্ট যেটা প্যারেন্ট, সাবসিডিয়ারি, তারপরে কি অ্যাসোসিয়েট, আমি প্র্যাকটিক্যাল লাইফে এই পর্যন্ত এরকম পাইছি, এরকম আছে একটা পাইছি, যতটুকু মনে পড়তেছে একটা পেয়েছি। এবং ওইটা খুব ভালো ছিল এই কারণেই, কারণ আমি তখন ছিলাম হুদাবাসিতে। আর কেপিএমজি মানে একজন ই করে নাই, একজন প্যারেন্ট করছে, একজন সাবসিডিয়ারি করছে, আবার আরেকজন অ্যাসোসিয়েট করছে। তো এইভাবে করতে যে হয়েছে কি, প্যারেন্ট যখন সাবসিডিয়ারি করে নাই, যখন সাবসিডিয়ারি ব্যালেন্স শিট প্যারেন্টের সাথে এসে যখন কনসলিডেটেড হয়েছে, তখন আমাদের জন্য খুব সুবিধা হয়েছে। তো আমরা ওই সৌভাগ্যক্রমে আল্লাহ আসলে ওই ডিফিকাল্ট কাজটা আমার আমার হাতেই হয়েছে। যেহেতু আমি তখনই কোয়ালিফাই করলাম এবং আমার টিমের ভিতরে এটা দায়িত্ব আমার হাতেই পড়লো যে আমাকে কনসলিডেশন করতে হবে। তো এরকম এটা আসলে সৌভাগ্যের ব্যাপার। আসলে এটা বলি যে এটা অশেষ রহমত, আল্লাহর অশেষ রহমত যে প্র্যাকটিক্যাল সিনারিটা দেখাইছে। আদারওয়াইজ তো প্র্যাকটিক্যাল সিনারি অনেক কঠিন কঠিন জিনিস আছে যেগুলোর আসলে প্র্যাকটিক্যাল সিনারি আমরা দেখতেও পাই না। কিন্তু এগুলো জেনে রাখলে আসলে দেখেন, আমি যখন এই করছি তখন কিন্তু আমি প্র্যাকটিক্যাল সিনারির দরকার ছিল না, কিন্তু আজকে আমি বলতে পারতেছি কনফিডেন্টলি যে আমি গ্রুপ করছি, দেখছি সাবসিডিয়ারি কিভাবে কনসলিডেশন হয়েছে, সেই জার্নাল এন্ট্রি গুলো কিভাবে হয়েছে, এগুলো সবই আমি দেখছি। এটা মানে কনফিডেন্ট ভাবে বলতে পারতেছি। এটার কারণটাই ওইখানে যে ওই জিনিসগুলা আমি যখন পড়াটা ঝালাই করতে পারছি তখন সুবিধা হয়েছে। তা আসলে কখন কোন জিনিস লাগবে সেটা তো বলা যায় না। নন ভ্যালুয়েশনিস্টটা কত কিছু পড়ি আমরা, আসলে সবকিছু লাগে না। আবার কিছু জিনিস আছে যেগুলো পড়ি না বাট লাগে, এরকম আছে। ওই যে প্রজেক্ট ভ্যালুয়েশন বা ফিজিবিলিটি অ্যানালাইসিস, যেগুলা এগুলা দেখা যাচ্ছে যে এগুলা আমাদেরকে ওইভাবে আম, আমরা এই করে না, কিন্তু আমরা আমাদের কাজেও লাগে। যাই হোক, তো এরকম বিভিন্ন জিনিস আছে একটু প্র্যাকটিক্যাল এখন না লাগলেও, এখন হয়তো অনেক কিছু নাও লাগতে পারে যেগুলো দেখাবো আমি। না লাগলেও একটু মাথায় রাখবেন, কারণ এগুলা যখন আপনি একবার মাথায় রেখে দেবেন, পরবর্তীতে যখনই কাজে আসবে তখন মনে হয়ে যাবে যে এইটা তো এই জায়গায় কি জানি একটা ছিল, এরকম তখন মনে হয়ে যাবে। তো এখানে শুরু করতেছি, আমরা এক্সেল ফাইল দিয়েই শুরু করি, হ্যাঁ? আপু, আমি মনে হয় আপনাকে ঠিক আছে। কোহোস্ট করা আছে, হুম। আমার আমার এটা রিমুভ হয়ে যেতে পারে, তো আপনি কন্টিনিউ করে যান ক্লাস। ওকে, ঠিক আছে। তো আমি স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন দেখা যাচ্ছে মনে হয় না? জি, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আমি একদম প্র্যাকটিক্যাল সিনারি গুলো বলবো, হ্যাঁ? একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা নিচ্ছি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট না, এটা একটু ডেটা চেঞ্জ করা আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা। এবং ডেটা চেঞ্জ করার কারণে দেখা যাবে যে আপনার ওই, আমি দুইটা মিলাই নিই, ওই উপরে দেখেন 328 কোটি আর নিচে দেখেন 361 কোটি আছে। এটা চেঞ্জ করার কারণে একরকম নাও হইতে পারে। এটা নিয়ে আমরা খুব বেশি একটু করবো না, রেদার আমরা এখানে কি করছি সেটা দেখতে যাবো। প্রথমত আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ধরার সাথে সাথে আমাদের যে একটা কাজ হবে সেটা হচ্ছে টোটাল অ্যাসেট কত, 308। টোটাল লাইবিলিটি কত, 361। তো আমরা এটা দেখতে পাচ্ছি এখন কি অবস্থা আছে। তারপরে সেকেন্ডে আমরা দেখবো যে
এখানে আমার লাইবিলিটি সাইডে আছে কি? তো লাইবিলিটি সাইডে বড় একটা পার্ট আছে লোন 183, লোন, এটাও লোন। তো 183, 11, মনে করেন 200, 293, মানে ম্যাক্সিমাম লাইবিলিটির পার্টটাই ক্লোজ করছে হচ্ছে লোন দিয়ে। তো আমরা দেখি এখানে অ্যাসেটের সাইডে কি আছে। অ্যাসেটে 49 আছে হচ্ছে রিসিভেবল, 176 আর 21 আছে হচ্ছে তার অ্যাসেট। মানে 200 কোটির মতো অ্যাসেট আছে, তার মানে মোটামুটি বলা যায় যে খুব খারাপ না। যদি সে মনে করেন যে এখানে 300 কোটির আছে, তার 300 কোটি লোন আছে, তার ভিতরে অলরেডি লং টার্ম লোন তো 183 কোটি, তার ভিতরে তার যদি অ্যাসেট ফিক্সড অ্যাসেটই থাকে 200 কোটি, তাহলে মোটামুটি ঠিক আছে একটা রকম। আমরা মানে লিস্ট কিছু একটা বুঝলাম যে ঠিক আছে কি একটা অবস্থা আছে, যদিও খুব ভালো বলা যাবে না এটাকে। তারপরে দেখি যে তার কারেন্ট অ্যাসেটের মধ্যে কোনটা ইয়ে আছে। তো কারেন্ট অ্যাসেটের মধ্যে সবচেয়ে বড় আমরা দেখতেছি এটা একটা ভুল একটা চলে এসেছে, যে এটা একটা ভুল পয়েন্ট চলে এসেছে এখানে। ওটা ডিলিট করে দিলাম। সো এটা আরেকটা কোন একটা রিসিভেবল দিয়ে রাখছি, বা USD দিয়ে রাখছি, বা কিছু একটা দিয়ে রাখছি এখানে। হ্যাঁ, কিছু একটা দিয়ে রাখতেছি, কোন একটা অ্যাসেট দিয়ে রাখতেছি। আচ্ছা, এইখানে আমরা রিসিভেবল দেখতেছি 49 crore। তো 49 crore যখন আমরা দেখব, আমাদের প্রথম কাজ হচ্ছে এটার মধ্যে সবচেয়ে বড় অ্যামাউন্ট কি? সবচেয়ে বড় অ্যামাউন্ট হচ্ছে 50। তাহলে মানে এখানে তো 200 কোটি ছাড়া, আর এখানে সবচেয়ে বড় হচ্ছে 50 কোটি। তো আমরা একটু অ্যাসেটে দেখি। অ্যাসেটের মধ্যে আছে কত? রেভিনিউ 112। তো অ্যাসেটের মধ্যে যদি রেভিনিউ 112 থাকে আর 50% রিসিভেবল হয়ে থাকে, তার মানে কোম্পানিটা কিন্তু খুব ভালোভাবে রিসিভেবলটা থেকে ক্যাশ নিতে পারছেন, তাহলে তাই না? এটাকে আমরা যেটা বলি, লাস্টে বললাম কি, ক্যাশ কনভার্সন সাইকেল। তো ক্যাশ কনভার্সন সাইকেলটা খুব বেশি একটা ভালো না, কারণ কি, রিসিভেবল সে যা সেলস করছে তার মোটামুটি ধরা যায় 40% সে এখানে রেখে দিচ্ছে, 40 to 50% মনে করেন রয়ে গেছে, তো এখন রিয়েলাইজ করতে পারে নাই। আচ্ছা, এবার আসি, মোটামুটি এই ব্যালেন্স শিটটা আমরা একটা চেহারা দেখলাম। একটু আমরা ইনকাম স্টেটমেন্টের চেহারা দেখবো। ইনকাম স্টেটমেন্ট এটা একটু বাড়াই কমাই দিই এখানে, মনে করেন আহ, দেখি তো, দেখিয়ে দিই। আচ্ছা, তো এইখানে 140 কোটি আমরা দিলাম সেলস এর, এইটা আছে। তো 140 কোটি যেখানে আছে, সেখানে আমাদের নেট অফ, অবশ্যই রেভিনিউটা তো নেট অফ করে আনতেছি আমরা, নেট অফ করে আনতেছি। তারপরে কস্ট অফ গুডস সোল্ড ছিল। ঠিক আছে, এখানে আমরা একটু দেখি আমার আসলে জিপি পার্সেন্টেজ কত আছে। জিপি পার্সেন্টেজটা আমরা দেখতে পাচ্ছি যে এইটা, এই পার্সেন্টেজ আছে। আর গতবার কত ছিল? 7% আছে। ওকে, ঠিক আছে। এখন আমরা মোটামুটি দেখলাম নেট প্রফিট আছে, এটা বাড়ছে। এখন আমরা অ্যানালাইসিসে আসি। অ্যানালাইসিসে প্রথমে আমরা যেটা করবো, এখানে অনেক কিছু করা যায়। এখানে আপনি ওই ইসের চার্ট টার্টও দিতে পারেন। এইখানে আপনি আম, কি বলে, আম, যে একটু চার্ট টার্টও দিতে পারেন, যে আমি এখানে এই চার্ট গুলো একটু দিই, চার্ট গুলো আছে, বিভিন্ন চার্ট টার্ট এখান থেকে আপনি দিতে পারবেন। এখানে আমরা অনেক চার্ট দেই। উম, এই তো চার্টার থেকে বারটার এগুলা দিতে পারবেন, বার বাই এগুলা দিবেন। এগুলা তো এক্সেলের এই আমি মেইন ফান্ডামেন্টাল পয়েন্টে চলে যাই, ওগুলা আপনারা চাইলে অনেক কিছু আনতে পারবেন। এখান থেকে প্রথমে আমরা দেখি যে অ্যাসেট কমছে হচ্ছে 3 কোটি 2%। তো 2%, প্রথম আমাদের প্রশ্ন থাকবে যে আসলে 2% যে কমছে বা ই হচ্ছে, এইটা আমরা কিভাবে বুঝবো এইটা ভালো কি খারাপ? সে আমার এখানে যদি 1800 কোটি থাকে, তার থেকে 176 কোটি, এটা তো একটু কমবেই। কমবে কেন? কারণ আপনার ফিক্সড অ্যাসেট শিডিউলের ভিতরে, এই শিডিউলের ভিতরে তার তো এই ডেপ্রিসিয়েশন চার্জ থাকবে। তো 3 কোটি এখানে ডেপ্রিসিয়েশন চার্জ হয়ে আসছে অন্য, তাহলে এই 3 কোটি আমরা এখানে মোটামুটি বুঝতে পারতেছি যে এটা ডেপ্রিসিয়েশনের জন্য মাইনাস হয়েছে। সো ইটস নট ব্যাড অ্যাসেট, এটা কমছে, এটা খুব ন্যাচারাল, এটা কোনো খারাপ কিছু না। এবার আসেন আপনার তার ইসে
বা অ্যাসেট শিডিউলে চলে যাচ্ছি। তো অ্যাসেট শিডিউলে আমরা যখন চলে গেলাম তখন অ্যাসেটে দেখলাম যে হ্যাঁ কিছু অ্যাসেট ট্যাসেট আছে। এই অ্যাসেট ট্যাসেট সফটওয়্যার টফটওয়্যার কিছু তার এখানে আছে। তো সফটওয়্যার টফটওয়্যার যেগুলো আছে এগুলোর জন্য তার একটা পার্সেন্টেজের ই কাটছে, অ্যামোর্টাইজেশন কাটছে। সো এটা ঠিক আছে। ওকে, তাহলে একটা মিনিট। তো এটা আবার, তো যে এটা আবার একটা পার্সেন্টেজ পার্সেন্টেজ নিয়ে আসছে এই করছে। তাহলে এটা খারাপ না, এটাও অ্যাসেট কমে গেছে, যদিও দেখে মনে হচ্ছে যে অ্যাসেট কমে গেছে। এইটা হয়তো খারাপ, কিন্তু আসলে তো খারাপ না, আসলে তো পার্সেন্টেজ কিছুটা কমবেই, কারণ ডেপ্রিসিয়েশন। এখন আসি তার পরের পার্টে। এখানে 73% বাড়ছে হলো ইনভেন্টরি। তো এটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করি যে 73% ইনভেন্টরি বাড়ছে, ইজ ইট আ গুড থিং অর ইজ ইট আ ব্যাড থিং, সেটা চিন্তা করি। প্রথম দর্শনে মানুষ মনে করবে অ্যাসেট বাড়ছে এটা ভালো, কিন্তু কথা হচ্ছে অ্যাসেট বাড়ছে, আপনি অ্যাসেটটা বাড়াইলেন কেন, মানে ইনভেন্টরিটা আপনি বাড়াচ্ছেন কেন সেটা দেখতে হবে, যে আমি কেন ইনভেন্টরিটা বাড়াচ্ছি, তাই না? এইটা আমি কিছুটা প্র্যাকটিক্যালি এখন দেখা যাচ্ছে। তো এখানে ওই জিনিস চিন্তা করতে গেলে প্রথমে আমাকে এখানে বের করতে হবে। আমার কি এক্সেলটা দেখা যাচ্ছে? জি, সেলস এর প্রথমে গ্রোথটা বের আমাকে বের করতে করতে হবে। হবে, ইয়াস, সেলস এর গ্রোথ বের করতে হবে। সেলস এর গ্রোথটা আমি বের করার সাথে সাথে আরো কিছু পয়েন্ট এখানে আমাকে আনতে হবে। সেলস এর গ্রোথটা আমি বের করলাম, আমি একটু অ্যামাউন্টটাও নিয়ে আসলাম, অ্যামাউন্টটা না নিয়ে আসলেও এমন কোনো সমস্যা আসলে নাই। ডাইরেক্ট ডিরেক্ট পার্সেন্টেজ তো দিয়ে দেবে। তো 150 সেলস বাড়ছে 152%। সেলস যদি 152% বাড়ে, সেক্ষেত্রে আমার সিওজিএস ওই অ্যামাউন্টে বাড়তে পারে, 73%-এ বাড়তে পারে। কিন্তু এখন কথা হচ্ছে আপনার সিওজিএস, সেলস বাড়ছে 152%, সিওজিএস কিন্তু ওই পার্সেন্টেজে বাড়ে নাই, 100% বাড়ছে। তার মানে কি আপনি কোম্পানি ইফেক্টিভলি চলতেছেন কিনা সেটাও দেখতে তো হবে, আপু যে নাকি ইয়েটা কোথায় আসছে, আপনার এত। ওই আপনার জিপি হ্যাঁ, 7 বলেন। থেকে 26 গেছে। 26 গেছে জিপি এখন হাই হয়েছে। জিনিস। হ্যাঁ, তো জিপি হাই হয়েছে, কিন্তু জিপি হাই হওয়া মানেই আমার সব জায়গায় এটা ভালো হয়েছে ব্যাপারটা কিন্তু ওই রকম না, যে জিপি হাই হয়েছে আমার এটা ভালো হয়ে গেছে, ব্যাপার ওই রকম না। জিপি হাই হয়েছে আপনার এখানে কয়েকটা পয়েন্ট থাকতে পারে, যে আপনি সেম ফ্যাক্টরি ওভারহেড দিয়ে আপনার আউটপুট বেশি আসছে, অনেকগুলা ফ্যাক্টর থাকতে পারে। এখন আমরা যখন জিপি হাই দেখবো বা রেভিনিউ বাড়ছে কিন্তু সিওজিএস টা কমে গেছে, এই পয়েন্ট গুলো যখন আমরা বের করতে যাবো তখন এইটার লিঙ্কে চলে যাব। এইটার লিঙ্কে এসে এইখানে আমি কয়েকটা পয়েন্ট দেখবো যে তার র ম্যাটেরিয়াল কনজিউম, এইটার কি হয়েছে, এইটা বাড়ছে কি কমছে সেটা আগে আমাকে বের করতে হবে, তাই না? এটা যদি বা ওই লেভেলে বাড়ে তাহলে তো হইলো, র ম্যাটেরিয়াল কনজিউমটা আমি দেখবো যে র ম্যাটেরিয়াল কনজিউমটা আমার বাড়ছে না কমছে। তো র ম্যাটেরিয়াল কনজিউম এটা তো অবশ্যই আমার বাড়বেই, এটা তো আর কোনো ই নাই। তো এটা আমার তো বাড়বেই। এখানে দেখি এই 129%। ওয়ান, হ্যাঁ, এখানে যেহেতু আমার 129% বাড়ছে, খেয়াল করি যে এইখানে আমার সেলস বাড়ছে 152%, কনজাম্পশন বাড়ছে 129%। কনজাম্পশন তো 152% বাড়ে নাই, বাড়ছে 129%। তাহলে ম্যাটেরিয়াল পারচেজে একটা ইফিসিয়েন্সি আছে, এটা বলা যাবে যে ম্যাটেরিয়াল পারচেজে একটা ইফিসিয়েন্সি এখানে ওরা রাখতে পারছে। আচ্ছা, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের এখানে 152%, ওইখানে দেখলাম 129, আবার এখানে দেখলাম 100, তার মানে ফ্যাক্টরি ওভারহেড ওই অ্যামাউন্টের হারে বাড়ে নাই। ফ্যাক্টরি ওভারহেড 129%-এর অ্যামাউন্টের হারে বাড়ে নাই। আসলে তো এটা তো বাড়েনি, আমি তো এটাই বলতেছি। 10 কোটি আর 3 কোটি, তাই না? তো 3 কোটি 10 কোটি, এটা কত পার্সেন্ট? 33% মতো বাড়ছে। তো 33%। হ্যাঁ, তো তা এইটা যদি আসলে এত কম বাড়ে, তার মানে সে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সটা এই ওভারহেডটা সেম রেখে সে
করছে কি, সে সেম ওভারহেড রেখে র মেটেরিয়াল কনজাম্পশনটা একটু হয়েছে, এই কারণে তার জিপি পার্সেন্টেজে হিট করছে। তাহলে এইখানে যদি আমরা বলি জিপি পার্সেন্টেজ বাড়ছে, সেলস যে পরিমাণ বাড়ছে, জিপি পার্সেন্টেজ যে পরিমাণ বাড়ছে, এখানে একটু দেখা যাচ্ছে যে 152 আর এখানে 100 আছে। সিওজিএস বাড়ছে 100, সিওজিএস 152% হারে বাড়ে নাই। এইটার রিজনটা কি, যখন আমরা বের করতে যাব, এইটার রিজনটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমরা অনেক কমে করে ফেলতে পারছি কাজটা। ওয়ারেজ র মেটেরিয়ালস পারচেজ কিছুটা এফিসিয়েন্সি আসছে 129%, বাট পুরো ফুল এফিসিয়েন্সি আসে না। এখন আবার আরেকটু কথা আছে। কথা কোথায়? কথা হচ্ছে র মেটেরিয়াল কনজাম্পশন আমার এখানে একটু বেড়ে আমি কি এটা আবার ফিনিশ গুডস এর ভিতরে বা ডাব্লিউআইপি তে রেখে দিয়েছি কিনা সেটাও আবার দেখতে হবে। মনে করেন র ম্যাটেরিয়ালস কনজাম্পশন আমার আহ, যেই পরিমাণ বাড়ছে বা যেই পরিমাণ কমছে, সেইটার সাথে ফিনিশ গুডস এর একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? এখন আমি যদি মনে করেন র ম্যাটেরিয়াল কনজাম্পশন অনেক কনজিউম করলাম, 152% সেলস বাড়ছে, 152%ই আমি র ম্যাটেরিয়াল কনজাম্পশন দেখে করে ফেলছি, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার ফিনিশ গুডসে আমি আবার দেখতেছি যে 50 কোটির এক্সট্রা ফিনিশ গুডস বানায় আমি ফালাই রাখছি ইনভেন্টরিতে। তখন আমার কোশ্চেন আবার চলে আসতে হবে যে আমি এই 50 কোটি এক্সট্রা কেন বানায় ফিনিশ গুডসে সেলে রাখলাম। এখানে কিছু কিছু ক্লজ থাকতে পারে। নাম্বার ওয়ান ক্লজ এরকম হতে পারে যে এটা কোনো ভোলাটাইল সিচুয়েশন হবে নেক্সট ডে মার্কেটে, এই কারণে ওই সময় কাট অফ ডেটে বেশি বানায় রাখা হয়েছে। সেকেন্ড হতে পারে যে মেশিনের সিজনাল যে ইম্প্যাক্ট হতে পারে। হ্যাঁ, জেনারেল ইম্প্যাক্ট হতে পারে। মেশিনের ইফিসিয়েন্সি যতটুকু আছে অতটুকু হয়তো আমার বায়ারকে দেখানোর জন্য যে হ্যাঁ আমার লাস্ট সময়ে লাস্ট 1 মান্থে আমার এই পরিমাণ ইফিসিয়েন্সি দিয়ে আমরা মেশিনটা রান করাতে পারতেছি, তো তুমি আমাকে অর্ডার গুলা দাও। ওই অর্ডার গুলা নেওয়ার কারণে বায়ারকে দেখানোর কারণে ওই ফিজিক্যাল ভাবে হয়তো ওই লেভেলের তারা ইনভেন্টরি প্রোডাকশন করে রাখছে। আরো কিছু পয়েন্ট হতে পারে যেগুলা ট্রিগার করে এই এইতে কনজাম্পশনে। কিন্তু আমার এইটা দেখতে হবে যে ম্যাটেরিয়াল কনজিউম আমি বেশি করছি, দেখা যাবে যে ম্যাটেরিয়াল কনজিউম আমি বেশি করি নাই, ওই রকমই আছে। কিন্তু ফিনিশ গুডস আবার উল্টা হয়েছে। ফিনিশ গুডস কি হয়েছে, ফিনিশ গুডস গত বছর 50 কোটি, মনে করেন এই বছর 152 কোটি সেলস বাড়ছে, ম্যাটেরিয়াল কনজিউম করছে সে 20 কোটি টাকা। তো ম্যাটেরিয়াল কনজিউম 20 কোটি যখন আমরা দেখবো, তখন তো আমরা বলবো ও তার এতটুকু কনজিউমেন্ট, তার কি আসলে এই পরিমাণ হচ্ছে কিনা। সে এই এই মানে মাত্র 20 কোটি টাকার সে বাড়াইছে, আর সেখানে তার 152 কোটি টাকা সেলস বেড়ে গেল। হাউ ক্যান ইট পসিবল? তখন আবার দেখতে হবে যে ফিনিশ গুডস, দেখা যাবে যে গত বছর ফিনিশ গুডস 100 কোটি টাকা ছিল, এই বছর হয়তো ফিনিশ গুডস 2 কোটি টাকা আছে, বাকি 98 কোটি টাকা হয়তো এই বছর আমি সেলস করছি। তার মানে কি, আমার এই প্রোডাকশন, এই যে আমি যে ফিনিশ গুডস যেটা আমি করছি, এই ফিনিশ গুডস যেটা আমি রেখে দিচ্ছি, এই ফিনিশ গুডস এর ভিতরে কিন্তু গত বছরের হ্যাঁ এইগুলার এর সাথে জড়িত আছে। এই কারণে ম্যাটেরিয়াল কনজাম্পশন খালি হাই আর লো এইটুকু দেখে থেমে গেলে হবে না, আমার এখানে ফিনিশ গুডস এর ভিতরেও যাইতে হবে যে আমি আসলে ইফেক্টিভলি কাজ করছি কতটুকু, এবং আমার এখান থেকে লাভ হয়েছে কোন কোন জায়গায়। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স হতে পারে, র মেটেরিয়াল কনজাম্পশন হতে পারে, আবার গুডস হতে পারে, আবার কিছু দেখা যাবে যে ডাব্লিউআইপি তে রেখে দিচ্ছি কিনা সেটাও দেখতে হবে। আবার কিছু সময় দেখতে হবে যে ফিনিশ গুডস আমি একটা হাই পার্ট রেখে দিচ্ছি, এখন এটা যদি আসলে গুডসটা থাকার মতো কিছু না হয়, সে ফর এক্সাম্পল একটা এফএমসিজি কোম্পানিতে, এটা অবশ্য খুব রেয়ার কেস, এফএমসিজি কোম্পানিতে যদি তারা বাল্ক অ্যামাউন্টে চিপস রাখে, সেখানে কিন্তু রাখতেও সমস্যা, কারণ চিপস তো ওইভাবে তারা গোডাউন ভাড়া করে ওইভাবে রাখতেও সমস্যা। ইন অ্যাডিশন এই চিপস গুলা আপনি যে রাখবেন, এইটার যে আমরা কি বলে এটাকে, এটার একটা খুব সুন্দর নাম ছিল, এই কাজটা আমরা করছিলামও, যে ওই যে পাফিনেস, ওই প্যাকেটের পাফিনেসটা আমরা মেজার করছিলাম। আমরা এরকম একবার ইনভেন্টরি থেকে, আমাদের ইনভেন্টরি কাজটাই এটা ছিল বেসিক্যালি। ইনভেন্টরি কি ছিল, আমরা ইসে গেছিলাম, একটা ট্রান্সফর্ম গ্রুপে গেলাম, যে ওদের কাজটা কি ছিল যে পাফিনেস, প্রোডাক্টের পাফিনেস বা প্রোডাক্ট কোথাও ছিদ্র আছে কিনা বা এই ধরনের জিনিসগুলো আমার একটু বের করার একটা ছিল, এবং প্রোডাক্টের কোনো দমড়ে মুচড়ে গেছে কিনা। এখন ওইভাবেও আমাকে চিন্তা করতে হবে যে আমি ফিনিশ গুডস যদি এই টাইপের কিছু হয়, যেই জিনিসটার পাফিনেস বা যেই জিনিসটা লং টাইম রেখে দিলে প্রবলেম হতে পারে, সেটার অনেক ফিনিশ গুডস আমার রয়ে গেছে, এটাও আবার ভালো কিছু হতে পারে না, সেটা আমার লসের পার্ট বেড়ে যেতে পারে।
তো ওই জিনিসগুলো আমাদের মাথায় আনতে হবে, এই কস্ট অফ গুডস সোল্ড এবং সেলস এর পার্টটা যখন আমি আনবো এবং সাথে ইনভেন্টরি আনবো। কিন্তু এখানে আপনি বলতে পারেন যে ইনভেন্টরি মানে শুধু এইটুকু জায়গায় যদি আমি দেখি যে হ্যাঁ ইনভেন্টরি 73% বাড়ছে, সেলস যদি 152% বাড়ে, ইনভেন্টরি 73%, ইটস নট টু হাই। আচ্ছা, এরপরে আসি আমাদের গুডস ইন ট্রানজিট। গুডস ইন ট্রানজিট এটা খুব বেশি বাড়ে নাই, হালকা বাড়ছে। এখানে মাইনাস পার্ট আসছে, আহ না বাড়ে নাই, এটা আসলে কমছে। কমছে, সো এটা ডেফিনেটলি আপনার ইচ্ছে কম আছে, এইটা নিয়ে আপনার খুব একটা ই নাই। এরপরে আসি আমি কিন্তু অডিটের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি না, আমাদের অডিটের পয়েন্ট অফ ভিউ থেকে হলে ঘটনা আবার একটু ডিফারেন্ট হয়ে যাবে। যাক, ঠিক আছে। এবার চলে আসি আপনার রিসিভেবল পার্টে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং পরে নাকি পরে লিডার না, যে আমার রিসিভেবল 31 কোটি বেড়ে গেছে। এটা কত বাড়ছে তাহলে? 178% বেড়ে গেল, তাই না? তো 178% যদি আমার এখানে বেড়ে যায়, মানে আমাদের আমাদের ল্যাঙ্গুয়েজটা এরকম ছিল, এভাবে আমরা বলতে হতো, অ্যাকাউন্ট রিসিভেবল হ্যাজ বিন ইনক্রিজড বাই 178%. So we should need to check about the revenue, whether the revenue has been increased or not. তো আমরা ওই পর্যন্ত আগে দেখতে হবে রেভিনিউ বাড়ছে কি বাড়ে না। জি, শুনতে পাচ্ছেন আমার কথা? জি। ওকে, রেভিনিউ আপনার বাড়ছে কি বাড়ে নাই, সো আমাদের এটা চেক করতে হবে। এখন রেভিনিউ বাড়ছে 152%, কিন্তু রিসিভেবল বাড়ছে 178%। তার মানে আপনি বকেয়া অনেক টাকা মার্কেটে পড়ে আছে। সেলস দিস বাড়ানোর ইজ সাথে অ্যালার্মিং। সাথে, হ্যাঁ, অ্যালার্মিং সিচুয়েশন। এবং ক্যাশ কনভার্সন, যেটা আমরা খুব সুন্দর ল্যাঙ্গুয়েজে বলি, যে দ্য কোম্পানিজ ক্যাশ কনভার্সন সাইকেল ইজ নট আ গুড পজিশন, as the account receivable has been increased by 178%, whereas the revenue has been increased only by 152%। এভাবে বলি। তো এইটার রিজনটা ওই জায়গায় যে আমরা রিসিভেবল কে সেলস এর সাথে অ্যালাইন করে দেখে যে এইটা ওই পার্সেন্টেজে আসলে হচ্ছে কি হয় নাই। এবার আসি অ্যাকাউন্ট অ্যাডভান্স ডিপোজিট অ্যান্ড প্রিপেমেন্ট। তো অ্যাডভান্স ডিপোজিট এন্ড প্রিপেমেন্টের মধ্যে কয়েকটা পয়েন্ট আমার দেখতে হবে। পয়েন্ট গুলোর মধ্যে কোনটা বাড়ছে কমছে, ইনক্রিজ ডিক্রিজ, এটা তো ডেফিনেটলি আমি দেখবই। ইন এডিশন, আমরা যদি বলি যে এআইটি বা এটি বা ভ্যাট কোনোটা গভর্নমেন্ট থেকে রিফান্ডেবল, এইটা তো আপনাকে মেজর ভাবে দেখতেই হবে, তাই না? এইটা তো মেজর ভাবে দেখতেই হবে, কারণ এই একটার জন্য আপনি ভবিষ্যতে লিগ্যাল অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারেন। আপনি এখানে দেখাচ্ছেন যে আমি রিফান্ডেবল, গভর্নমেন্টের কাছ থেকে রিফান্ডেবল, আপনার কাছে যদি প্রপার ব্যাকআপ এবং ক্যালকুলেশন এবং ডকুমেন্ট না থাকে, এইটার জন্য আপনি ভবিষ্যতে লিগ্যাল কেসে জড়ায় যেতে পারেন। ওই জায়গাগুলো আমার ভালো করে দেখতে হবে। আচ্ছা, এরপরে আসি আমাদের এটা আরেকটা ছিল, এটা রিসিভেবলের মতোই, আদার কারেন্ট অ্যাসেট। এখন আদার কারেন্ট অ্যাসেটে চলে যাই। আদার কারেন্ট অ্যাসেট এখানে আনঅ্যালোকেটেড বলছে, ইন্টারেস্ট অন টার্ম লোন। এটা এটা আসলে আদার কারেন্ট অ্যাসেট নামে, এখানে আমাদের যদি এইটা ছাড়া কোম্পানির কোনো এফডিআর কিছু থাকে, এই ধরনের যদি কিছু থেকে থাকে, সেইখানে আমরা বলি যে আদার কারেন্ট অ্যাসেট। ওই জিনিসগুলা, যে আদার কারেন্ট অ্যাসেট যেরকম হয়, যে এফডিআর বা এরকম কিছু যেটা লং টার্মের না, নট মোর দেন 1 ইয়ার, আবার নট লেস দেন 3 মান্থ, এই কি বলি হ্যাঁ, নট লেস দেন 3 মান্থ, তো সেইগুলো আমরা এফডিআর কিছু থাকলে এখানে বসাই দিই। ওটা আদার কারেন্ট অ্যাসেট নামে অনেকে দেখাইতে চাই, এফডিআর নামে দেখাইতে চাই না, বলে যে ব্রেকআপটা ভিতরে দিয়ে দেন, কারণ এফডিআর নামটা ভিতরে বাইরে না। আচ্ছা, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এইটা আর একটা মেজর পয়েন্ট। মেজর পয়েন্ট কোথায়? মেজর পয়েন্ট এটা বাড়লো কমলো পয়েন্টটা এখানে না আসে। আপনার ক্যাশ এট ব্যাংক 1 বছর বাড়তেই পারে, 1 বছর কমতেই পারে, ওইটা কোনো ফ্যাক্টর না আসলে ক্যাশ এট ব্যাংক, ক্যাশ এট হ্যান্ডের জন্য। ফ্যাক্টরটা হচ্ছে আপনি ক্যাশ এট ব্যাংক দিয়ে বুঝতে হবে আপনাকে, আপনি এই কোম্পানির উইন্ডো ড্রেসিং করছেন কিনা, বা এটা উইন্ডো ড্রেসিং কিভাবে করে, কিভাবে বুঝবেন? কোম্পানির পিছনের 2 মাস আর সামনের 2 মাস, ইন টোটাল 4 মাসের আপনি স্টেটমেন্টটা নিতে হবে। নিয়ে
দেখতে হবে যে আপনার কি এরকম কোনো ঘটনা 30-এর জন্য আপনার কাট অফ ডেটের পরে বা আগে এমন কোনো ঘটনা ঘটছে কিনা। হ্যাঁ, যে পেয়েবল কে বলেন ভাই আমার 30-এর জুনের একটা ই আছে, তুমি আমার কাছ থেকে জাস্ট 5 দিন পরে তোমার এই 10 কোটি টাকা আমি দিয়ে দিচ্ছি। তো আপনি জাস্ট 5 দিন পরে ওকে ঘুরে ওই সময় টাকাটা দিয়ে দিলেন, আপনার পেয়েবল বের হয়ে গেল। সেম অ্যাজ রিসিভেবল, যে আপনি তাকে হয়তো বললেন যে আমি এই তারিখে এই করব, আমার আমার তো ক্লোজ করবো, তুমি ক্লোজের আগে আমাকে টাকা দিয়ে দাও। দরকার হলে তুমি টাকা দিয়ে দাও, আমি প্রোডাক্ট মানে বিভিন্ন ধরনের এই থাকে না যে আমি প্রোডাক্ট পরে দিচ্ছি আগে দিচ্ছি, বা তুমি প্রোডাক্ট একটা বাল্ক ডিসকাউন্ট পাবা, তুমি টাকাটা আমাকে দিয়ে দাও। এই ধরনের কোনো কাহিনী করে আপনি উইন্ডো ড্রেসিং করে আসছেন নিয়ে আসছেন কিনা এই বেলা ব্যাংক স্টেটমেন্ট দেখে, ক্যাশের ব্যাংক দেখে ওই জিনিসটা ধরে ফেলতে হবে। তা এরপরে আমরা আসি লোন, দ্য কমন পার্ট। লোন যদি বাড়ে, এটা কি বলেন? সবাই জানেন, সবাই জানেন এখানে লোন যদি বাড়ে তাহলে এটা কি। আচ্ছা, লোন যদি বাড়ে ডেফিনেটলি এটা খুব অ্যালার্মিং একটা সিচুয়েশন, তবে সব জায়গায় না, এটা বুঝতে হবে। আমার এখানে হ্যাঁ বলেন, কি বলতে বলছিলেন? আচ্ছা, তবে সব জায়গায় না, এটা কেন এটা বুঝতে হবে। লোন, আপনি যে লং টার্ম লোন যেটা বলতেছেন বা আমরা যেটা লং টার্ম লোন বলতেছি, এই লং টার্ম লোনের ভিতরে যে অ্যামাউন্টটা আমার বাড়লো 47 কোটি, মনে করেন 35% বাড়ছে, এইটাতে আগে দেখতে হবে যে যে তোমার এই যে অ্যামাউন্টটা বাড়ছে, তো মানে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট। তোমার এই লং টার্ম লোন নিয়ে তুমি কি কোনো অ্যাসেট কিনছো কিনা, অথবা কোনো প্রজেক্টে ইনভেস্ট লেভেলের এইটা রিস্কি না। কারণ লোন নিয়ে সে একটা নতুন প্রজেক্ট করছে, তখন আপনি ওই সেই প্রজেক্টের ফিজিবিলিটি অ্যানালাইসিস দেখবেন, সেটা যদি ভালো হয়, তার এনপিভি আইআরআর ভালো হয়, তাহলে তো খারাপ কিছু না, তাই না? ভ্যালুয়েশন যদি ভালো হয় তাহলে তো ভালো। তার প্রজেকশন কেমন এগুলা দেখতে হবে। তো লং টার্ম লোন বাড়লেই যে অলওয়েজ এটা একটা নেগেটিভ পয়েন্ট, ব্যাপারটা কিন্তু ওইরকম না। এবার আসি কারেন্ট পোর্শন, শর্ট টার্ম লোন। শর্ট টার্ম লোন যদি বেড়ে থাকে, সাথে সাথে আমার দেখতে হবে ওয়ার্কিং ক্যাপিটালের কি অবস্থা, আমার ইনভেন্টরি কি অবস্থা, রিসিভেবলের কি অবস্থা, পেয়েবলের কি অবস্থা, এই তিনটাই ক্যাশ কনভার্সন সাইকেলটা নিয়ে দেখতে হবে যে আমি এই লোনটা যে নিছি, এই লোনটা যে আমার এক্সেস যে অ্যামাউন্ট বেড়ে গেছে, আমার যে অ্যামাউন্ট লোন ছিল তার চেয়ে একটা পরিমাণ পর্যন্ত বেড়ে গেছে, তো এই পরিমাণ পর্যন্ত যে বেড়ে গেল এটার রিজনটা কি সেটা দেখতে হবে। যে পরিমাণ পর্যন্ত আমার বেড়ে গেছে, এইটা মনে করেন কারেন্ট পোর্শন, তো কারেন্ট পোর্শন বেড়ে গেছে, দেয়ারপর আমার এটা এরকম হইতে পারে যে আমার ওয়ার্কিং ক্যাপিটালের শর্টেজ ছিল, আমার বিজনেস চালানোর মতো অবস্থা ছিল না, অথবা এমন হতে পারে যে আমার টাকা আটকাই গেছে রিসিভেবলের কাছে, আমি সেই টাকা মানে ছুটাইতে পারতেছি না, এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো আমার এটা বিজনেস মডেলটাও দেখতে হবে যে আমি এই লোনটা নিয়ে কি করছি, আমি এই টাকাটা কিভাবে ওখান থেকে আম, মানে রিয়ালাইজ করতে পারবো, এবং এই ওয়ার্কিং ক্যাপিটাল যে আমি নিছি, নিয়ে যে আমি বিজনেস করতেছি, এই বিজনেস থেকে আমি ইন্টারেস্টটা বের করতে পারবো কিনা, ইন্টারেস্টের যাই হোক সেটা আমি বের করতে পারবো কিনা। আচ্ছা, অ্যাকাউন্টস পেয়েবল সব সময় মানে বাড়লেই যে ভালো, বা কমলেই যে খারাপ বা এই ধরনের কিছু না। আপনার অ্যাকাউন্টস পেয়েবল মনে করেন বাড়ছে, তো আপনি মনে করলেন যে আমি টাকা পরে দিচ্ছি, অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে গেছে, নো, এটা সবসময় ভাবা যাবে না। কারণ অ্যাকাউন্টস পেয়েবল কখনো কখনো বাড়লে আপনার মার্কেটের রেপুটেশন খারাপ হয়ে যাবে, আপনাকে প্রোডাক্ট দিতে যাবে না। সে ফর এক্সাম্পল, আপনি যদি এমন হয়ে থাকে যে আপনি কেক বানাইতেছেন, এফএমসিজি প্রোডাক্টের কথা বলি, কেক বানাচ্ছেন, তখন আপনি কোনো গ্রুপ বা কোনো কোম্পানির কাছ থেকে আপনি হয়তো বাল্কের তেল কিনতেছেন, কিন্তু তার টাকা নিয়ে যদি আপনি ঘোরানো শুরু করেন, তখন দেখা যাবে কি সে কিন্তু আপনাকে নির্দিষ্ট টাইমের পরে এটা দিতে যাবে না, আবার সে একটা হয়তো ক্রেডিট পুরো টাকা। প্রাইসও বেশি চার্জ করবে। হ্যাঁ, বুঝিনি বুঝিনি। তখন ওই মার্কেট প্রাইস থেকে বেশি চার্জ করবে, নিতে হ্যাঁ, চাবে। মার্কেট প্রাইস থেকে বেশি চার্জ করবে, দিতে যাবে না। আপনার এখানে মানে 50 পয়সা বেশি হলেও তো অনেক, আপনি যখন বাল্কে কিনবেন তখন 20 পয়সা বেশি হলে অনেক বড় ইফেক্ট পড়ে যাবে, তখন দেখা যাবে সে আর দিতে যাবে না, আপনার মার্কেট রেপুটেশন খারাপ হয়ে যাবে। তো অ্যাকাউন্টস পেয়েবল অলওয়েজ বিগ হলে, বড় হয়ে গেলেই যে ভালো এটাও না। আবার দেখতে হবে যে অ্যাকাউন্টস পেয়েবল বাড়ানোর রিজনটা কি। আচ্ছা, প্রভিশন ফর ট্যাক্স। প্রভিশন ফর ট্যাক্স, এটা তো আপনার ক্যালকুলেশন দেখতে হবে যে আসলে ক্যালকুলেশনটা আমি কি করছি, ঠিকঠাক মতো ক্যালকুলেশন করে আনছি কিনা, তাই না? এটা তো তাই সেটা দেখতে হবে। আর প্রফিট সাথে আরেকটা বাড়ছে, দ্যাটস ওয়াই ট্যাক্সের প্রভিশন এত বাড়ছে।
হ্যাঁ, প্রফিট বাড়ছে, ট্যাক্সের প্রভিশনও আমার বেড়ে গেছে। এখন ট্যাক্সের প্রভিশন আমার দেখতে হবে যে ট্যাক্সের প্রভিশনটা আমি কত বাড়াইছি, তাই না? এবার আসি আমার রেভিনিউতে। রেভিনিউ আর সিওজিএস মোটামুটি ওই জায়গায় ইনভেন্টরির সাথে অ্যালাইন করে আমরা কিছু ই করছি। এই কস্ট গুলাতে আমি এখন চলে যাব। এখন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আসলে আপনার খুব বেশি কম বাড়ার কথা না। সেলস খুব মানে সেলস যদি আপনার 3 গুণ 4 গুণও হয় তখন দেখা যাবে একটা হালকা পার্সেন্টেজ পর্যন্ত আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাড়বে। কেন এরকম হবে? কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যেটা থাকবে, আপনি আপনার সেলস যতই বাড়ুক আপনার ভিতরকার যে লোক অ্যাকাউন্টেন্ট কখনোই আপনি মানে সে ফর এক্সাম্পল আপনার যদি 10 জনের একটা টিম থাকে, আপনি কখনোই সেই টিমটা 20 জন করে ফেলবেন না। সেলস ডাবল হয়েছে তো আপনার অ্যাকাউন্টেন্ট টিমও ডাবল হয়ে গেছে, এরকম হয়নি? না, এরকম না কখনোই আমরা ইয়ারলি একটা ইনক্রিমেন্টের ইম্প্যাক্ট থাকে যদি ইয়ারলি আপনার ইনক্রিমেন্টের স্যালারি ইম্প্যাক্ট থাকে। কারেক্ট, ইনক্রিমেন্টের ইম্প্যাক্ট থাকে। যদি এরকম হয় তাহলে ইনক্রিমেন্টের ইম্প্যাক্ট, বাট সেটা খুবই স্লাইটলি। কখনোই আপনার তো 100% ইনক্রিমেন্টটা দিয়ে দিবে না কোম্পানি থেকে, না না যে যা ফাইভ ছিল তার 5 to 10% ম্যাক্সিমাম। হ্যাঁ, সেলস যা ডাবল হয়েছে আমি ওদেরও ডাবল ইনক্রিমেন্ট দিয়ে দিই। নেভার এভার, এটা জীবনে কখনো করবে না, না না অসম্ভব জিনিস না। তো না এই ম্যাডাম, Right. এই জায়গাটা করে না, এত সহজ না। এই জায়গা এত সহজ না, এই আপনার জায়গা ওই যে জিপি হয়েছে না, আপনার কমে গেছে বা 26% কি এমনি আইছে? সেলস হম অনুযায়ী যদি ও করতো তাহলে তো স্যালারি বাড়াইলে তো জিপি 7-8 থাকতো, তো 26 চলে গেছে এটা। বলছে কে? ওয়ালিউর ভাই? জি জি জি। ওয়ালিউর ভাই বাড়ি কি ওই যে কুষ্টিয়ার ওইদিকে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি ঝিনাইদহ। ও, আমার নানা বাড়ি ঝিনাইদহ। আপনি কমে গেছে বললেন তো এইটা দেখে ধরে ঝিনাইদহ ভাবছি কোথায়? ঝিনাইদহ একদম শহরে। ও আচ্ছা আচ্ছা, ঝিনাইদহ ঠিক আছে। শহরের উপরে। যাক, আপনি কমে গেছেন বললেন তো এই জন্য বললাম আর কি। এনিওয়ে, সো ওইটা আমার দেখতে হবে যে এইখানে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ আসলে খুব একটা, হ্যাঁ মানে সেলস ডাবল ট্রিপল হইলেও অ্যাডমিনিস্ট্রেটিভ খুব চেঞ্জ হয় না। আচ্ছা, এবার চলে আসি আম, যে আমার ইম্প্যাক্ট বাই দা সেলস, তাই না? সেলস তো বাড়ছে। অবশ্যই সেলস অনুযায়ী বাড়ছে, কিন্তু আমাকে এটাও দেখতে হবে সেলিং এক্সপেন্সের ভিতরে স্যালারি কি এমন অ্যাবনর্মাল ভাবে বেড়ে গেছে যে যেটা মনে করেন লাখ এখানে টাকা হয়তো ওয়ান বাড়ছে ফিফটি মাত্র। টু পার্সেন্ট সেলস বাড়ছে, আমি কি 100% স্যালারি এক্সপেন্স বাড়াই দিচ্ছি? অথবা আমি কি এটা করছি যে সেলস বাড়লে ইনক্রিমেন্ট হবে সবার, সেই ইনক্রিমেন্টের জন্য 100% বেড়ে গেছে, এরকম করছে কিনা? এরকম যদি ঘটে থাকে তাহলে কোম্পানির পুরা জিপি যা হবে পুরাটাই ইনভলভ হয়ে যাবে এই এক্সপেন্সের ভিতরে, তাহলে আর লাভ নাই আসলে। তো ওই জায়গা আমার দেখতে হবে যে সেলিং এক্সপেন্সটা আমি কিভাবে কন্ট্রোল করে আনতে পারি। আমার মিনিমাম সেলিং এক্সপেন্স দিয়ে ম্যাক্সিমাম আউটপুট আনার ইফিসিয়েন্সি লেভেলটা আনতে হবে। আদারওয়াইজ আমি যদি 152% সেলস বাড়ানোর সাথে সাথে 100% সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন বেড়ে যায়, সেখানে কিন্তু আসলে মানে ডিস্ট্রিবিউশন কস্ট এটা ডিফারেন্ট। এটা মনে করেন আপনার ভেহিকলস টেকলস থাকবে, সেলস করতে গেলে এগুলার কস্ট বাড়বে, এটা স্বাভাবিক। রিপেয়ার মেইনটেনেন্স থাকবে, অয়েল টয়েল থাকবে, সেটা স্বাভাবিক। কিন্তু স্যালারি যদি এরকম হয় যে আমি ডাবল লোক দিয়ে 34টা ব্রাঞ্চের ভিতরে 34 দুগুণি 68 জায়গায় আমি পাঠাইতেছি, এবং লোকও ডাউন করে ফেলছে, তাহলে তো আলটিমেটলি একদম ওইটার ভিতরেই পুরো রাইট চলে যাচ্ছে, তাই না? তো ওটা আমাকে একটু দেখে নিতে হবে। তবে এখন ম্যাডাম, হ্যাঁ, বলেন। এখানে যে বল। সেলসটা বাড়ছে, এখানে সেলিং ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস বা সেলস ডিপার্টমেন্টের প্রমোশনাল কোনো অ্যাক্টিভিটিস আমার কাছে ধরা পড়ে না, ডিউ টু ধরা পড়ে নাই। রিসিভেবল বাড়ছে। বেশি বলবেন। রিসিভেবল বাড়ছে আচ্ছা, দেখেন আপনি, কারণ বাকিতে পুরোটাই সবাই বাকিতে বেচতে বিক্রি পারে। করে দিচ্ছে। বাকিতে সবাই বেচতে পারে, দ্যাট সুন্দর মিনস কথা এটা কি বলছেন। স্টক ট্রান্সফার হয়েছে আর কি, কোম্পানির গোডাউন হ্যাঁ, থেকে এক্স্যাক্টলি। ডিস্ট্রিবিউটরের গোডাউনে গেছে। আসতেছিলাম, আস্তে আস্তে আসতেছিলাম। এখন কথা হলো এইটা, আমি ওই জায়গায় দেখবো যে আমার এখানে সেলিং এক্সপেন্স না বাড়ায় আমি যে সেলস বাড়াচ্ছি, বাকিতে ওই যে যে কথাটা বললেন যে বাকিতে সবাই বেচতে পারে এই ঘটনা ঘটছে কিনা। এটা হলো আমার একটা মুশকিল আছে। এমডি ডাক দিয়া নিয়ে বলবে আমার মার্কেটে থেকে টাকা কত পাবো, বাইকে নিয়ে আসো, লিস্ট নিয়ে আসো। অনেক মুসিবত আছে এটাতে। তো ওই জায়গাও কন্ট্রোল করে নিয়ে আসতে হবে যে তুমি ভাই বাকিতে বিক্রি করলে
এই সেলসে আসলে লাভ নাই, মার্কেটে টাকা আটকায় তো লাভ নেই, স্টক কোয়ালিটি মার্কেটে ছিল গিয়ে লাভ নেই, কোয়ালিটি সেলস হয় নাই। সো এইখানে আরেকটু বলে রাখি, আমরা বেসড অন দিস ব্যালেন্স শিট বলতেছি, এটা কিন্তু একটা কি বলবো, একটা অ্যাজাম্পশন টাইপের ব্যালেন্স শিট, আমি আর অ্যাজিউম করে নিচ্ছি, একটু কিছু কোনো কোনো জায়গায় প্রবলেমেটিক জিনিস আছে যাতে ওই প্রবলেমেটিক জিনিসগুলো আপনাদের চোখে পড়ে, যেমন সেলস বাড়ছে কিন্তু সেলিং এক্সপেন্স অত বাড়ে না, এরকম কোনো কোনো জায়গায় একটু প্রবলেমেটিক জিনিসপত্র নিয়ে আসার চেষ্টা করছি কিছু যাতে সেলস ওই এর মধ্যে কিছু জিনিসগুলো ম্যাডাম চোখে পড়ে। ভ্যারিয়েবল এক্সপেন্স থাকে, প্রমোশনাল অ্যাক্টিভিটি থাকে, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স হুম থাকে। তো হুম সেলস বাড়লে তো প্রপোর্শনালি সেগুলোও বাড়ার কথা। প্রপোর্শনেটলি সেলিং এক্সপেন্সের ভিতরে সেগুলাও চলে আসার কথা, সেটার কথা ওই যে আমি বললাম যে সেগুলাও চলে আসার কথা, কিন্তু আমরা সেগুলো এখানে আনিনি, এরকম কিছু কিছু আপ ডাউন পাবেন তবে যেহেতু এটা একটা ডেলিভারি খরচটা তো অ্যাজাম্পশন। বাড়বে ম্যাডাম, হ্যাঁ, এর সাথে ডেলিভারি হ্যাঁ, ডেলিভারি খরচ খরচ অবশ্যই অবশ্যই, ডেলিভারি খরচ তো অবশ্যই বাড়বে, বাড়বে। অবশ্যই বাড়ার কথা, এটা ডেলিভারি বাড়ে ফুয়েল নাকি? এক্সপেন্স, তারপরে রিপেয়ার এখানে বাড়ে নাই, কারণ এটা তো আমরা আমাদের মতো একটা মানে প্রিপেয়ার করছি। আপনি খেয়াল করে দেখেন, এখানে ব্যালেন্স শিট কিন্তু ম্যাচ না, 328 আর 371 দেখছেন, বুঝতে পেরেছি, দেখছেন? এইটা কিন্তু ব্যালেন্স শিট ঠিক না। আমি মাঝখান দিয়ে খেয়াল করে দেখেন, এটা বলতে বলতে আমি দুই একটা ব্যালেন্স শিটে দুই একটা অ্যামাউন্ট ডিলিট করে ফেলছি, ওখান থেকে ওটা ডিলিট করে ফেলছি, বুঝছেন? এইটা তো আসলে দেখানোর জন্য, আপনাদের কিছুটা বোঝানোর জন্য যে আসলে কোথায় কোথায় কি কি প্রবলেম হয়েছে, এগুলো আমরা কিভাবে ধরবো, আইডেন্টিফাই কিভাবে করব, এবং এই আইডেন্টিফাইটা আমরা কিভাবে উপস্থাপন করব। আমরা যদি সেই আমাদের একটা ডিরেক্টর রিপোর্ট লিখতে বলে, বা আমরা যখন লিস্টেড কোম্পানিতে জবে যাব তখন যদি আমার এটা ডিরেক্টর রিপোর্ট আকারে আমার ইসে চলে যায়, অ্যানুয়াল রিপোর্টে যায়, সেখানে আমি কিভাবে সুন্দর করে উপস্থাপন করবো, ওইখানে কিন্তু আমার এই কথাবার্তাগুলোই আপনাকে বলতে হবে যে receivable has been increased by this amount but at the same time revenue has not been increased by the same amount, এগুলোই বলতে হবে ঘুরে ফিরে। তো আমরা ওইটা কিভাবে উপস্থাপন করব সেটাও আমরা এখানে দেখতেছি, কিন্তু এইটা একটা দামি জিনিস, এটা টোটালি একটা দামি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা দেখব যে আমার এখানে আহ, এরপরে আমরা দেখব যে আমার এখানে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স, ওকে, ফাইন্যান্সিয়াল এক্সপেন্স আসছে কত, ফাইন্যান্সিয়াল এক্সপেন্স আসছে হচ্ছে 7 কোটি টাকা। 7 কোটি টাকা, গতবার ছিল 13 কোটি, এইবার আসছে 7 কোটি, কিন্তু আমার এদিকে লোন আবার গেছে বেড়ে, তাই না? তো তো লোন বাড়লে তো এইখানে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স বাড়ার কথা। বাড়ার কথা, কিন্তু আমার ওইটাই দেখতে হবে যে আসলে লোনের সাথে সাথে আমার ফাইন্যান্সিয়াল এক্সপেন্স বাড়ানোর গ্রেস পিরিয়ড আছে কিনা। এমন কি হয়েছে যে লং টার্ম একটা লোন দিচ্ছে, যেমন ওই যে পাওয়ার প্ল্যান্ট কোম্পানি গুলোতে লোন দেয়, যে প্রথম 5 বছর একটা গ্রেস পিরিয়ড থাকে, লোন তুমি পেয়ে যাচ্ছ কিন্তু প্রথম 5 বছর তোমাকে এক্সপেন্স দিতে হবে না, এই গ্রেস পিরিয়ড টাইপের থাকলে, কোনো। গ্রেস পিরিয়ড যদি থাকে তাহলে ধরেন আমার 1 বছর বা 2 বছরের গ্রেস পিরিয়ড আছে, তো হুম হুম 2 বছরের জন্য কি আমি ইন্টারেস্ট প্রভিশন করব না? কারণ করবো না, পরবর্তীতে তো ইন্টারেস্ট না সহ আপনি পুরাটাই ক্যাপিটালাইজ হয়ে যাবে। না না, এটা আপনি প্রথমে আপনার কাছে তোকে শিডিউল দেওয়া থাকবে, সে তো প্রথম 5 বছর বা 2 বছর যাই হোক সে তো চার্জ করবে না, সে তো যে চার্জ না, না সে করে চার্জ আপনি। করবে না, করে কিন্তু ম্যাডাম, এটা পরবর্তীতে সার্চ করে ক্যাপিটালাইজ করে দেয় ওনারা, ম্যাডাম পরবর্তীতে এটা ক্যাপিটালাইজ করে পরিবেশ দেয়, শিডিউল চার্জ টাইপের করে অঙ্ক। ক্যাপিটালাইজ করে দেয়। দুই আমরা বছরের আম- ইন্টারেস্ট সে ক্যাপিটালাইজ করে দেবে। হুম, এখন আমরা তাহলে আমার সেটাই, ফাইন্যান্সিয়াল যে এই আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা এক্সপ্রেসটা বেড়ে ইমপ্যাক্ট যাবে না? করবে না? আমি আমি ওইটাতে একটু বলি, আপনাদের কোয়ারিজটা কি যে আমার গ্রেস পিরিয়ডে ওরা দেখাচ্ছে 0, কিন্তু পরবর্তীতে ওরা এই লাইবিলিটিসটা আবার আনবে, এরকম বলতে চাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আনবে তো, অবশ্যই ম্যাডাম আনবে। ওইটা ক্যাপিটালাইজ হয়ে প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়ে যায়, পরবর্তীতে সার্চ করে আলাদা আলাদা ভাবে। আচ্ছা, আপনি মনে তাহলে এইবার তো করেন আমি আমার একটু আজকে কিন্তু বলি। বললাম বড় 5 ধরনের বছর একটা পর্যন্ত বার্ডেন গ্রেস হয়ে যাবে পিরিয়ড দিল, আমার। এই 5 বছরের যে টাকাটা তারা সার্চ করবে হ্যাঁ এটাকে তারা হ্যাঁ হ্যাঁ। আবার ক্যাপিটালাইজ করবে, করে প্রিন্সিপাল অ্যামাউন্ট হিসেবে আপনার 5 বছর পরের থেকে পুরো টাকার উপর আপনারা কি আপনাকে। কেউ ওই যে পিপিএ বা পিপিআর বা পিপিএ, ওই যে পাওয়ার প্ল্যান্টের পিপিএ, এটা কি কেউ দেখছেন কখনো? না, এইটার ভিতরে পাওয়ার প্ল্যান্টের দেখে, পিপিএ দেখি নাই, তবে ইনভেস্টমেন্ট পিরিয়ডে তাদের যে গ্রেস পিরিয়ড হ্যাঁ থাকে হ্যাঁ, সেটার ক্ষেত্রে তারা এভাবেই করে, না দেখছি আর কি আমি একাধিক। একটু আপনাকে বলি, আপনার কথাটা সঠিক, সে যদি এইটা করে থাকে তাহলে আমি এখন চার্জ করে করে যাব, যেহেতু এট এ টাইম আমি বার্ডেন আমি নিতে পারবো না, এই কারণে আমি চার্জ করে করে যাব, কিন্তু পাওয়ার প্ল্যান্ট বা এগুলোর মডিউল কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট হয়, এদের কিন্তু প্রথম 5 বছর কোনো কিছু থাকে না, মানে এরা শুধু ইনভেস্টমেন্ট মোডেই থাকে, তখন কি করে, তখন দেখা যায় ওই পিরিয়ডে সে বলে যে ঠিক আছে চার্জ করবো না, এবং সে কিন্তু একটা ফুল শিডিউল দিয়ে দিচ্ছে তারে, 20 বছরের পুরো একটা শিডিউল দিয়ে দিচ্ছে, প্রথম 5 বছর একদম নীল,
নো ইন্টারেস্ট, তার পরের বছর থেকে সে ইন্টারেস্ট চার্জ করে করে একদম লাস্টে কিভাবে নীল হয়ে যাবে, সে কিন্তু এই প্রসেসে দিয়ে গেছে, সে পুরাটাই এই প্রসেসে দিয়ে গেছে। এখন আসেন আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে আপনি, ও যে স্টাইলে করছে আপনি তো এই স্টাইলে করে যাচ্ছেন, জানি না। এ- এরপরে যখন ও যখন দিবে চার্জ করবে, আমিও তখন চার্জ করবো। যদি এরকম হয় যে না, সে গ্রেস পিরিয়ড না দিয়ে পরবর্তী ওই শিডিউল আপনার কাছে নেই, তাহলে তো আপনি এখন চার্জ করবেন। ওই শিডিউল যদি না থাকে আপনার কাছে, যে সে ব্রেকআপ শিডিউলটা আপনাকে না দিল, যে আপনার 20 বছরে কিভাবে লোনটা নীল হবে, সে সাথে একটা শিডিউল দিবে না, সেই শিডিউল না থাকলে তখন তো আপনি চার্জ করতেই হবে। ইন এডিশন এখানে একটা ডেফার ট্যাক্সের ইস্যু চলে আসবে, যখন ও নীল দিবে আর আমি নীল করবো না, তখন কিন্তু একটা ডেফার ট্যাক্সের ইস্যু চলে আসবে। ডেফার ট্যাক্সের সময় আসলে আসবে। আমি পাওয়ার প্ল্যান্টের উপর বেস করে বলছি, যে পাওয়ার প্ল্যান্ট আপনার ধরেন প্রথম 5 বছর যখন এই থাকে তখন তো ওরা নীল দিয়ে দেয়, এবং ওর তো ফুল শিডিউল দেওয়া থাকে যে পরের 15 বছর কিভাবে যাবে। হ্যাঁ, সেটা আচ্ছা, লজিক্যাল করবে এরপর ম্যাডাম। ম্যাডাম একটা লজিকটা, বিষয় আচ্ছা একটু আলাপ করি আপনার সাথে, এই বিষয়টা বলেন নিয়েই, যেহেতু আমি সাবেক বলেন বলেন। ব্যাংকার ছিলাম তো। জি। একটা বিষয় হলো, আমি আমি একজন ব্যাংকার, মনে করেন আমি হুম হুম ব্যাংকের কাজ করি। হুম ব্যাংক হুম তো ফাইন্যান্স গুলো কোনো না কোনো বোর্ডের কাছ থেকে সে নিয়েছে, নিয়ে আমাকে লোন দিছে। হুম হুম ব্যাংক আমাকে 5 বছরের জন্য বললো যে চার্জ করবো না, গ্রেস পিরিয়ড আছে। এই পাঁচ হুম বছর ব্যাংক কিন্তু চার্জ করে। এখন প্রবলেমটা হলো কি, ধরেন পাওয়ার প্ল্যান্ট কোম্পানির ক্ষেত্রে আমি ওই যে এসএস পাওয়ারের ফাইন্যান্সটা দেখছি, এখানে সমস্যা হলো কি, যে পাওয়ার প্ল্যান্ট দীর্ঘ সময় লাগে, এটা প্রি অপারেশনাল পিরিয়ডে থাকে অনেক সময়। হুম হুম তো হুম অনেক সময় এই প্রি অপারেশনাল পিরিয়ডে তারা ইন্টারেস্ট চার্জ করে কি করবে, তার তো অপারেশনই শুরু হয় না, কিসের সাথে সে হুম মাইনাস প্লাস হুম করবে। হুম এই কারণে সে 5 বছর পরে যখন তার লোনটা প্রিন্সিপাল অ্যামাউন্ট সহ এই গ্রেস চার্জ করে গ্রেস পিরিয়ডের ইন্টারেস্ট অ্যামাউন্ট সহ দিচ্ছে একবারে, হুম হুম তখনই সে ওইটাকেই প্রিন্সিপাল ধরে ওইখান থেকে শুরু করে ইন্টারেস্ট চার্জটা। তার মানে এই পিরিয়ডে ব্যাংক চার্জ করে, বাট আপনাকে হয়তো আপনার সাথে ওইভাবে শিডিউলে ওইভাবে করা থাকে, বা আপনার ডিমান্ড নোট ওইভাবে করা থাকে, বা যেভাবে হোক, কিন্তু সে চার্জ করবে। সে চার্জ না করলে সে তো ব্যাংক তো আরেকজনের কাছে সে টাকা তো নিয়ে সে এসেছে। পারবে না। হ্যাঁ, সে তো আরেকজনের কাছ থেকে টাকা নিচ্ছে, সে তো ই করতে পারবে না। আপনার পয়েন্ট ঠিক আছে। তো আপনি যদি এজ এ ব্যাংকার হিসেবে বলেন, ডেফিনেটলি আপনার পয়েন্ট ঠিক আছে। সে করবে কি, সে এই 5 বছরেরটা, 5 বছরের যেটা এই গ্রেস পিরিয়ড আমরা বলতেছি, সেটা বাকি 15 বছর সে ভাগ করে দিয়ে দিবে, সোজা জিনিস, ঠিক না? বুঝতে পারছেন? সে 5 বছর চার্জ না করে তার যে লস হয়েছে, এই লসটা সে ওই বাকি 15 বছর দিয়ে উঠাই নিবে। হলো। যে আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে হ্যালো, জি পাচ্ছি। শুনতে পারলাম। ওকে, আমরা তাহলে জি একটু আগাই। এবার অনেক বাকি আছে, আমরা এটা নিয়ে আগাই। এবার আসি আমাদের রেশিও অ্যানালাইসিস। রেশিও অ্যানালাইসিস এখানে আমরা যেভাবে সূত্রপত্র আনছি, এটা একটু দেখানোর জন্য আর কিছু না। সূত্রপত্র আনা, এইটা আসছে কি রেশিও অ্যানালাইসিসে, এখান থেকে আমার টোটাল কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই টোটাল কারেন্ট লাইবিলিটি, এমনটা আমি খুবই করতেছি না, এমনটা ওইখান থেকে নিয়ে আসা। এইটা আমার রেশিওতে বসছে, এটা রেশিওতে বসছে। এখন গত বছরের তুলনায় এই বছরে আমি দেখতে পাচ্ছি আমার কারেন্ট রেশিওটা মোটামুটি কি, মোটামুটি একটু ভালো পর্যায়ে আছে। তো আমার এখানে এখানে একটু দেখতে হবে যে আমার এখানে কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি মোটামুটি যে একটু ভালো পর্যায়ে আছে, রিজনটা কোথায়, মানে কারেন্ট অ্যাসেটটা বাড়ছে, এইটা কোথায়, এই 60% যে বাড়ছে, এটা বাড়ছে কোথায়, ইম্প্যাক্টটা কোথায়? ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি 178% বাড়ছে রিসিভেবল। তাহলে এইটা কারেন্ট অ্যাসেট আমার যে বাড়ছে, এইটা তো তাহলে খুব ভালো কথা, মানে খুব ভালো হয়ে খুশি হয়ে যাওয়ার কিছু নাই। তো এই জিনিসগুলা এটার সাথে ওইটা লিঙ্ক করে দেখা, এই জিনিস না দেখে আমরা যদি শুধু রেশিও অ্যানালাইসিসটা দেখি, তাহলে কিন্তু আসলে চিত্রটা উঠে আসতেছে না। আচ্ছা, সেম ভাবে আবার দেখি যে যে আমার অ্যাসিড টেস্ট রেশিও ওই কারেন্ট রেশিওর মতোই, যেহেতু এটা কুইক রেশিও, এটা আর এভাবে আমরা বলতেছি না, ওয়ার্কিং ক্যাপিটালও যাচ্ছি না, ইনভেন্টরি রেশিওতে আসি। ইনভেন্টরি রেশিও এটা মোস্ট একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইনভেন্টরি রেশিও আমার কত দ্রুত ইনভেন্টরি টার্নওভার হচ্ছে, তাই না? ইনভেন্টরি কত দ্রুত টার্নওভার হয়ে যাচ্ছে সেটা আমাকে দেখতে হবে। এখন এখানে রেশিওটা একটু ভালো দেখা যাচ্ছে, তার মানে ইনভেন্টরি খুব দ্রুত আমার টার্নওভার মানে লিকুইডেট হয়ে যাচ্ছে। এটা আমি এখান থেকে বুঝে গেছি। আচ্ছা,
অ্যাসেট টার্নওভার রেশিও তো আমরা যদি বলি যে ইনভেন্টরি টার্নওভার রেশিও এইটা আমাদের আর কোথায় কোথায় দেখতে হবে। তো ওইখানে আমাদের কারেন্ট অ্যাসেটের এই পার্টে চলে যেতে হবে, চলে যে আমার ইনভেন্টরি আসলে দেখতে হবে যে বাড়ছে কত, 73%। আমার এখানে বাড়ছে কত, 100%। ওকে, আমি এখন একটু নোটসে যে দেখি আমার আসলে এটা কনজাম্পশন কত বাড়ছে, তাই না? এখানে কনজাম্পশন বাড়ছে কত, 129 129। ওকে, ঠিক আছে। এখানে দেখে আমরা মোটামুটি যে একটা ইসে আসছি যে আচ্ছা ঠিক আছে, ওকে, এটা মোটামুটি একটা জায়গায় আছে। জিপি পার্সেন্টেজ, এনপি পার্সেন্টেজ অলরেডি আমরা বলে ফেলছি যে জিপি পার্সেন্টেজ, এনপি পার্সেন্টেজ কি দেখবো, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এইটা একটু দেখতে হবে এই কারণে যে আমরা যে ক্যাপিটাল এখানে দিছি সেই তুলনায় আমার কতটুকু পার্সেন্টেজ আসছে অ্যাজ এ নেট প্রফিট, প্রফিট কতটুকু আমার হচ্ছে, সেই জায়গাটা আমাকে একটু দেখে আসতে হবে। এখানে আমার নেট প্রফিট কত টাকা ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড কত টাকা, মানে ক্যাপিটাল আমি দিছি কত টাকা, সেই পার্সেন্টেজটা যদি আসলে 10% নিচে হয় তাহলে একটু ইয়ে আছে যে আমি ক্যাপিটাল এত দিলাম কিন্তু আমার নেট প্রফিট সেই পর্যন্ত আসছে না, তাহলে জিনিসটা আসলে এতটা ভালো হচ্ছে না। ইন অ্যাডিশন আরেকটা কি দেখতে হবে যে আমার নেট প্রফিটের তুলনায় ক্যাপিটাল এমপ্লয়েড যে খারাপ হচ্ছে বা ই হচ্ছে, এইখানে আসলে পয়েন্টটা কোথায় করতেছে, জিপি পার্সেন্টেজে আমি ই হচ্ছি, নাকি আমার অপারেটিং এক্সপেন্সে বেশি চলে আসছে, নাকি আমার ফাইন্যান্সিয়াল এক্সপেন্সে বেশি চলে আসতেছে। বেশিরভাগ দেখা যায় যে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স অনেক হাই চলে আসে, অনেক অনেক কি হয়ে যায়, তো ফাইন্যান্সিয়াল এক্সপেন্সের কারণে তার যে নেট প্রফিট এটা লসে চলে যায়। আচ্ছা, এবার এবার চলে যাই সলভেন্সি রেশিওতে। তো সলভেন্সি রেশিও হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও। ডেট টু ইকুইটি রেশিওর মধ্যে টোটাল লাইবিলিটিস ডিভাইডেড বাই টোটাল শেয়ার হোল্ডার্স ইকুইটি, মানে লাইবিলিটিস এর তুলনায় শেয়ার হোল্ডার ইকুইটি কতটুকু আছে নাকি। এই এই যে সলভেন্সি রেশিও, এটা আমরা কেন দেখি, এইটা আসলে আমরা এই কারণে দেখি যে কোম্পানি কতটুকু সলভেন্ট সেই জিনিসটা আমরা একটু দেখতে চাই। কতটুকু সলভেন্ট কোম্পানিটা, কোম্পানির যে পরিমাণ ইকুইটি আছে সেই পরিমাণ ইকুইটি দিয়ে কি সে আসলে ডেটটা, মানে কোন একটা প্রবলেমের যদি পড়ে তাহলে সে কি এইটা মানে ই করতে পারবে কিনা, অফসেট কভার করতে দিতে পারবে পারবে, কিনা। হ্যাঁ কভার দিতে পারবে কিনা, ওয়ার্ডটা এটাই হবে, কভার দিতে পারবে কিনা, যে সে ইন্টারেস্ট নিল আর ইন্টারেস্ট রেটটা অনুযায়ী তার আসলে এটা নেওয়া উচিত হয়েছে কিনা। আচ্ছা, এবার আসি ডেট টু অ্যাসেট রেশিও। ডেট টু অ্যাসেট রেশিও সেম কথা, যে সে ডেট টু অ্যাসেট রেশিও আমরা কি দেখবো, এইটা মেইনলি হচ্ছে ডেট টু অ্যাসেট রেশিও যদি 0.5 মোটামুটি